এটা সামষ্টিকভাবে তো কথাটা বলা যায়, কিন্তু আমি এইটার সাথে একমত। একজন বেনজির বা একজন আজিজের কারণে পুরো বাহিনী, সেনাবাহিনী অথবা সমস্ত পুলিশ বাহিনী এটা একই রকম হয়ে গেছে এরকম মনে করারও কোনো কারণ নেই। এটা এই ক্ষেত্রে স্পেসিফিক্যালি তাকেই দায়ী করা হবে, একবারে পুরা পুলিশ বাহিনী অথবা পুরা সেনাবাহিনী। আর যিনি পুলিশ প্রধান হবেন বা সেনা প্রধান হবেন অবশ্যই সরকারের ঘনিষ্ঠই তো হইতে হবে। সারা পৃথিবীতে তাই হয়, সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ লোকটাকেই পুলিশের প্রধান, সেনা প্রধান বানানো হয়। বাট এই সুযোগটা নিয়ে যদি এই যেটা এখন বেরিয়ে আসছে, বিশেষ করে ব্যানার্জির ব্যাপারে, এগুলো যদি শেষ পর্যন্ত তথ্য প্রমাণে যদি সঠিক প্রমাণিত হয়, তো এটা ভয়াবহ। এরকম মানে জমির নেশা, বাড়ির নেশা। আমাদের কিন্তু উনি একমাত্র আইজিপি না, আমাদের বোধহয় 50 বছরের মধ্যে 20-25 জন আইজিপি তো আমাদের ছিল। অনেকেই অত্যন্ত সজ্জন, মানে ইভেন একাডেমিক, লেখাপড়া। ব্যানার্জির কিন্তু এমনি আদারওয়াইজ তো স্মার্ট, পড়াশোনার এদিক দিয়ে সব থেকে ভালো। কিন্তু এখন যে কথাগুলো আসছে এগুলো তো মানে অকল্পনীয়, যে একদিনে 3টা গুলশানে অ্যাপার্টমেন্টের চুক্তি করা, তো এর 4টা আর একটা বললো, তো আমি জানি না, আমি 3টাই জানতাম। তো এখন এইটা এরকম একজন শিক্ষিত স্মার্ট একটা ভদ্রলোক এই কখনো চিন্তাই করলো না যে এইটা তো মানে আমি তো লাস্ট আইজিপি না, আরও তো আইজিপি থাকবে, আরও আসবে। এটা কী করে হলো এটা আমি জানি না। আর যেটা বলছেন যে সমস্যাটা হচ্ছে দলীয় কথা বলছেন যারা, তা আমি জানি না সেটাও ওই সময়ই থামানো উচিত ছিল। এটা আমরা বলছিও যে আপনি একটা প্রশাসনের সর্বোচ্চ একটা পর্যায়ে থেকে যখন কোনো কথা বলবেন, মন্তব্য করবেন, এর দ্বারা যাকে আপনি সমর্থন করতে যাচ্ছেন, বলতে যাচ্ছেন, এর তো সমর্থন হয়ই না, বরং এটার দ্বারা একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়। তো সেখানেই থামানো উচিত ছিল। আর যেটা আশরাফজি বলল, সেখানে এই লোকগুলা নমিনেশন পায় কীভাবে পায়? 3বার নমিনেশন পেল, যে এমপি যেটা খুন হলো ইয়েতে। দেখেন, নমিনেশন পাওয়ার, আমি এই ইলেকশনের এই 7ই জানুয়ারির যে ইলেকশন, অন্য ইলেকশন বাদেন, সেখানেও আমি এই কথাটা বলছিলাম। আওয়ামী লীগের নমিনেশন যে প্রক্রিয়াটা, এটা রিভিজিট করার দরকারও আছে। যেটা হয় প্রথমে যখন ইলেকশন আসে, প্রতিদ্বন্দ্বিতামূলক ইলেকশন আসলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য উইনিং ক্যান্ডিডেট খুঁজে বের করার একটা প্রক্রিয়া বের করে। আর এটার জন্য গোয়েন্দা সংস্থাদেরকে এই একটাই কথাই বলা হয়, কার জেতার সম্ভাবনা আছে, এই কীভাবে জেতার, এইসব বিশেষ করে এই অভিযোগ যদি সত্য হয়, সোনা কারবারি অথবা চোরা কারবারি ইত্যাদি ইত্যাদি, এরা আমরা যেভাবে দেখি এরকম না। ওরা যে পরিমাণ টাকা কামাই করে সেই পরিমাণ টাকা মসজিদ, মাদ্রাসা, সবগুলো ওখানের এলাকার মসজিদের এসি লাগানোর থেকে ইমাম সাহেবের বেতন, মানুষকে ওমরায় নিয়ে যাওয়া, হজে নিয়ে যাওয়ার থেকে আরম্ভ করে কোনো কাজ বাকি নেই। ওর জনপ্রিয় হতে বাধ্য, জনপ্রিয় এর বাইরে হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু একটা রাজনৈতিক দল কেবলমাত্র উইনিং ক্যান্ডিডেট, আর এই কেন বলা হয় তার জিততে পারবে, প্রচুর অর্থবিত্ত আছে, আর বিশেষ করে গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিলে সেই জিতবে, এর উপর ভিত্তি করে যদি একটা দল নমিনেশন দিয়ে দেয়, তাহলে এটা আমি মনে করি তাহলে তো নীতি, নৈতিকতা, আদর্শ এর বাইরে মানে সম্পূর্ণ জিনিসটাই চলে গেল। কিন্তু নির্বাচন যে প্রক্রিয়ায় হয়েছে গত 3টা, সেখানে কি আসলে জনপ্রিয়তা যাচাই করার খুব একটা সুযোগ ছিল না? যখন নমিনেশন দেওয়া হয়, কেন 2018 সালে 14 সালে যখন নমিনেশন দিল, হ্যাঁ, ওখান তো বিএনপি নির্বাচনে আসবে না, এটা তো প্রেক্ষিতে আরও নমিনেশনের পরে তৈরি হয়। 2018 সালে তো নির্বাচনে আসছেই। বিএনপি যদি ফুল ফ্লেজড ইলেকশন করতো, তাহলে তো এটা প্রতিদ্বন্দ্বিতামূলক ইলেকশন, তো সেখানে তো প্রার্থী, উইনিং প্রার্থী খুঁজে বের করাটা স্বাভাবিক। এটা দল 2বার ক্ষমতা থাকার পরে যখন আবার ক্ষমতায় আসতে চাইবে, তখন সে উইনিং ক্যান্ডিডেট খুঁজছে। কিন্তু আমি আবার বলছি, 7ই জানুয়ারির পরেও আমি বলছিলাম, যেখানে আওয়ামী লীগ যাদেরকে নমিনেশন দিয়েছিল, তার মধ্যে 65 জনের মতো, আর বেশি, ওই যে মানে যাদের গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন জরিপ রিপোর্ট এগুলো বলে, এদের দিয়ে যাদেরকে নমিনেশন দিল, সেই 65 জনকে হেরে গেছে, কিন্তু ওই কম জরিপে কম জনপ্রিয়। তার মানে হচ্ছে এই পুরো সিস্টেমটার মধ্যে, নমিনেশন সিস্টেমটার মধ্যে একটা গলদ আছে। এটা রিভিজিট করা দরকার আছে। আপনি যে নমিনেশন দিবেন, এটাও তো ঠিক না যে ওই যে বিভিন্ন রিপোর্ট যারা তৈরি করে, সেখানেও দুর্নীতি আছে কিনা আমি জানি না, সেখানেও দুর্নীতি আছে কিনা। ওই 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 লোকগুলা যাদের প্রচুর অর্থবিত্ত আছে, তারা ওই রিপোর্টকে ম্যানিপুলেট করে। ওখানেও আর্থিক লেনদেনের খবর আছে, যে নাইলে আপনার 65 জন
যাদেরকে উইনিং ক্যান্ডিডেট বলা হয়েছিল এগুলোতে অনেক জরিপ করে বিভিন্ন সংস্থা তদন্ত করে তারপরে দেওয়া হয়েছিল। তো এই সাধারণ আওয়ামী লীগের আরেকজন নেতার কাছে হারিয়ে যায় কী করে সে 65 জন তো এরকম হারিয়ে গেছে। তার মানে হচ্ছে দ্যাট সিস্টেম ওয়াজ ভেরি ফল্টি। বাট এটা হলো একটা মানে টেকনিক্যাল দিক। আরেকটা হচ্ছে এটা বোধহয় বেনজিরের ব্যবস্থা তো সরকারিভাবে নেওয়া হচ্ছে, দুদক বা বিচার মামলা এগুলো চলছে। সেনাবাহিনীর ব্যাপারটা বোধহয় আমি জানি না। আজিজ সাহেবের যেই অভিযোগ আর বেনজিরের অভিযোগও তো এক ধরনের না, কারণ আজিজ সাহেবকে ক্ষমতার অপব্যবহার বা এই জিনিসগুলো সামরিক ক্রয় নিয়ে কিছু প্রশ্ন। আজিজের অনেক সহায় সম্পত্তির খবর টবর এখনো বের হয়নি, এরকম আমরা জানি না সেটা। তবে অর্থমন্ত্রী যেটা বলছেন সেটা হলো খুব সিগনিফিকেন্ট, যে ওনাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে এটার কি ব্যবস্থা নেবে, তখন এটা সেনাবাহিনীর লোক, উনি সেনাবাহিনীর। তা আমারও একটু সন্দেহ ছিল, পরে দেখলাম যে ব্রিগেডিয়ার স্বাগত সাহেব তাই বলছে, হ্যাঁ সেনাবাহিনী রিটায়ার্ড লোকও সেনা আইনে বিচার হতে পারে। তো আমার মনে হয় আর কি যে এখন আরও বেরিয়ে আসবে। আমার ধারণা এটা যখন কন্টিনিউ করবে একটা মেসেজ হয়তো হতে পারে যে এই ক্ষমতাসীনদের সাথে যারা কাজ করে তাদেরকে সাপোর্ট দেওয়ার নামে নিজের আখের গোছানো। একদিকে মনে করে যে সরকার আমাদের উপর ডিপেন্ড করে, এই সুযোগটা নিয়ে বিভিন্ন অপকর্ম করে সহায় সম্পদ বিত্ত বৈভব অর্জন করার যে প্রক্রিয়াটা, এটার মধ্যে তো একটা অন্তত যেভাবে হোক এটা এলোমেলোভাবে বা যেখান থেকে হোক এটা একটা মেসেজ হয়তো এটা হবে, ধন্যবাদ যে ডক্টর should not continue।